পাহাড় ঘেরা সীতাকুণ্ড, নীল আকাশে হেলান দেয়া সারি সারি সবুজ পাহাড়। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড নামের এই থানাটির আয়তন ১৪৮ বর্গ মাইল আর লোক সংখ্যা প্রায় ৩ লাখ। উত্তরে মিরসরাই, দক্ষিণে পাহাড়তলি, পূর্বে বিস্তৃত পাহাড় আর পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল। সীতাকুণ্ডের কুমিরা ঘাট, ঘাটের পাশ দিয়ে একটি খাল প্রবাহিত হয়ে মিলে গেছে সাগরে। মাছের সন্ধানে প্রতীক্ষা করছে একদল গাং কবুতর। সমুদ্র থেকে চিংড়ি সহ ছোট ছোট মাছ ধরে কাদা জল ভেঙে ভেঙে জেলেরা ফিরে কুমিরা ঘাটে। চলে মাছের বেচা কেনা। কুমিরার ওপারে গহীন দ্বীপ সন্দ্বীপ থেকে মানুষ আসে এপারের সীতাকুণ্ডে। যাত্রীবাহী জাহাজ নোঙ্গর করে ঘাট থেকে বহু দূরে। যাত্রীদের মাঝে শুরু হয় জাহাজ থেকে নামার প্রতিযোগিতা। দড়ি ধরে ঠেলে এক হাতে জাহাজের কার্নিশ ধরে কার্নিশ ডিঙ্গিয়ে লাফিয়ে নেমে গাদাগাদি করে যাত্রীরা বসে ইঞ্জিন চালিত নৌকায়। যাত্রী সমেত নৌকা কুমিরা ঘাটে ভিড়ার পর আরেক দৃশ্য। নৌকা থেকে নামলেই পানি, তারপর ঠিক ঠিক কাদা। কাদা পারাপারের ব্যবস্থাও অদ্ভুত। সাহেব বেশি এক যাত্রী জুতো নষ্ট হওয়ার ভয়ে দুজন ঘাট শ্রমিকের কাঁধে দিব্যি শরীর ছেড়ে দিয়ে পাড়ে নামছে। কাদার উপর দিয়ে টেনে আনা হচ্ছে যাত্রীবাহী নৌকা। একদল নামে আরেক দল রওনা করে সন্দ্বীপ। এভাবে ঝুঁকি ও কষ্টের সাথে মিতালি করেই সন্দ্বীপের মানুষের আসা যাওয়া। দুরন্ত গতিতে সন্দ্বীপ থেকে ছুটে আসে স্পিড বোট। কুমিরা ঘাট ছাড়াও সন্দ্বীপের মানুষ যাওয়া আসা করে রাজখালী ঘাট দিয়ে। সন্দ্বীপগামী যাত্রী নিয়ে রাজখালী খাল দিয়ে আসছে ইঞ্জিন চালিত নৌকা। মোটরসাইকেলে বসে আছেন এক যাত্রী। ভাবখানা এই যেন মোটরসাইকেলে বসেই চালিয়ে নিয়ে যাচ্ছেন নৌকা। রাজখালীর সমুদ্র উপকূলে রয়েছে বন বিভাগের উপকূলীয় সবুজ বেষ্টনী। সমগ্র সীতাকুণ্ডে উপকূলীয় বনের পরিমাণ ২৬৯৮ একর। সমুদ্রের নির্জন পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে সবুজ বন আর বিশ্রামরত এক ঝাঁক হাঁস। এসব মিলে রাজখালী যেন নিস্তব্ধ প্রকৃতির এক মায়াবী রূপ।
বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো সীতাকুণ্ডে রয়েছে বাঙালিদের সেই চিরায়ত গ্রাম। পরিচ্ছন্ন উঠোন, মাটির ঘর বাড়ি, উঠোনের এক প্রান্তে গাঁদা ফুল সহ রকমারি ফুল গাছ। এরই মাঝে ভেসে ওঠে শ্রমজীবী মানুষের জীবন ছবি। বাঙালি ছাড়াও এখানে বাস করে ত্রিপুরা জনগোষ্ঠী। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাড়াও সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামে রয়েছে তাদের বসতি। চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস করে প্রায় 2000 ত্রিপুরা। অন্যান্য জনগোষ্ঠীর কাছে ত্রিপুরা বলে পরিচিত হলেও এরা নিজেদের মধ্যে তৈপ্রা হিসেবে অভিহিত। তৈ অর্থ নদী আর প্রা মানে বসবাসকারী, অর্থাৎ নদী তীরে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠী। 15 শতকের প্রথম দিকে ত্রিপুরা থেকে আগত এই জনগোষ্ঠী বাস করত বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায়। ঝড়, দুর্যোগ, বন্যা ছিল তাদের নিত্য সাথী। এ থেকে বাঁচার জন্য তারা চলে যেতে থাকে অরণ্য ঘেরা পাহাড়ের দিকে। সীতাকুণ্ড, হিঙ্গুলি, হিয়াকো হয়ে এরা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে রামগড়, মাটিরাঙ্গা, গোমতী, পানছড়ি, খাগড়াছড়ি আর দীঘিনালায়। তাদের এই চলার পথে কিছু কিছু জনগোষ্ঠী অর্ধ রাস্তায় থেকে যায়, আর এই কারণে আজও সীতাকুণ্ডে চোখে পড়ে কম বেশি ত্রিপুরা জনগোষ্ঠী। জুম চাষ প্রধান পেশা হলেও সম্পদ সম্পর্কে এদের ধারণা কিন্তু ভিন্ন রকম। ত্রিপুরাদের বিবেচনায় বাড়িঘর, জমি কোনো সম্পদ নয়। সম্পদ হলো গরু, ছাগল, অলংকার, টাকা, থালা বাসন আর কাপড় চোপড়। পরিবারের সম্পত্তির মালিকানা থাকে বাবা মার হাতে। এদের সমাজ পিতৃতান্ত্রিক হলেও পুত্র সন্তানেরা পায় পিতার সম্পদ, আর কন্যা সন্তানেরা লাভ করে মায়ের সম্পত্তি।
একদিন সমুদ্রের যে প্রবল পানি ছিল ত্রিপুরাদের দুঃখের উৎস, আজ সহজে পানি না পাওয়াটাও তাদের জীবনে বয়ে এনেছে নিদারুণ কষ্ট। পাহাড়ের বিন্দু বিন্দু ঘাম মিলে তৈরি হয় পানির ছড়া। তারপর সে ছড়া অবিরাম বয়ে চলে উঁচু থেকে নিচুতে। ছড়ার প্রবহমান পানিতে ত্রিপুরা রমণীরা ধোয়া মোছার কাজ সারে। প্রবহমান পানির একটি জায়গায় গর্ত খুঁড়ে তার চারপাশে মাটির বেষ্টনী দিয়ে তৈরি করা হয় খাওয়ার পানির জন্য ছোট্ট একটি কুয়ো। ত্রিপুরা নারীরা শ্রমী বিশ্বাসী, তাই ঘরে বাইরে সব কাজে সমান পারদর্শী। পাহাড়ের কঠিন মাটিতে কঠোর পরিশ্রম করে এরা জুম চাষ করে, উৎপাদন করে সিম সহ নানা রকম সবজি। নৃতাত্ত্বিকদের মতে ত্রিপুরারা মঙ্গোলীয় মহাজাতির অন্তর্গত বরক শাখার মানব গোষ্ঠী। এদের ভাষার নাম কক বরক। কক অর্থ ভাষা, আর বরক মানে মানুষ, অর্থাৎ মানুষের ভাষা। ত্রিপুরারা সনাতন হিন্দু ধর্মের অনুসারী হলেও তাদের মধ্যে নিজস্ব কিছু দেবদেবীও রয়েছে। কুমারীকুণ্ড পাহাড় থেকে জন্ম নেয়া একটি দীর্ঘ ছড়া। পৌরাণিক কাহিনী অনুযায়ী এর নাম কর্কর নদী। যৌবনহারা কর্কর নদী দিয়ে যাতায়াত করে কর্মজীবী মানুষ। শুনশান শব্দহীন পরিবেশে চোখে পড়ে কুমারীকুণ্ড। পাহাড়ের উপর দিনরাত বইছে উষ্ণ জলের ধারা। ভূগর্ভের মিথেন গ্যাস অবিরাম নির্গমনের ফলে জ্বলতে থাকে আগুন। পাহাড়ের মাথায় ফুটে আছে কাশফুল। প্রাচীন নৌবাণিজ্যের সাথে জড়িয়ে আছে সীতাকুণ্ডের নাম। ঐতিহাসিক প্লিনির পেরিপ্লাস অব দি ইরিথেরিয়ান সি গ্রন্থের মতে প্রায় 2000 বছর আগে
সীতাকুণ্ড থানার বারবকুণ্ডের দক্ষিণে অবস্থিত ছিল চট্টগ্রামের প্রাচীন নৌবন্দর। এর নাম ছিল বন্দর গঙ্গা শহর। আজ সীতাকুণ্ডে নৌবন্দর নেই, আছে জাহাজ ভাঙার ইয়ার্ড। এখানে ইয়ার্ড আছে প্রায় 20টি। সুদীর্ঘ সামুদ্রিক পথ চলতে চলতে যে জাহাজগুলো চলার ক্ষমতা হারিয়ে ফেলে, বয়োবৃদ্ধ সেই জাহাজগুলো সিঙ্গাপুর, হংকং থেকে কিনে এনে ভাঙা হয় এখানে। এক একটি জাহাজের উচ্চতা কম করে হলেও 5 থেকে 10 তলা দালানের সমান উঁচু, আর পাখার মতো দেখতে এই প্রোপেলারের উচ্চতা প্রায় 2 মানুষের সমান। ভাঙা জাহাজে লৌহ সামগ্রী দিয়ে তৈরি রড ব্যবহৃত হয় দেশের নির্মাণ শিল্পে। জাহাজে সহজলভ্য কাঠ, কাঠের আসবাবপত্র, জেনারেটর ইত্যাদি আংশিকভাবে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটায়। জাহাজ ভাঙার ইয়ার্ডে কর্মসংস্থান হয়েছে হাজার হাজার মানুষের। জীবনের ঝুঁকির মুখে চলে জাহাজ ভাঙার কাজ। দুঃসহ শ্রম ও কষ্ট লাঘবের জন্য শ্রমিকেরা দলীয় সঙ্গীত গেয়ে গিয়ে কাজ করার তাড়না খুঁজে। সীতাকুণ্ডের নামকরণ নিয়ে অনেক কিংবদন্তি আছে। পিতৃ আদেশে রামচন্দ্র স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণকে নিয়ে ত্রেতা যুগে বনবাসী হন এবং এখানে কিছুদিন অবস্থান করেন। সীতা যে কুণ্ডে স্নান করতেন সে কুণ্ডের নামানুসারে এই এলাকার নাম হয় সীতাকুণ্ড। ঋষি ব্যাসদেবের পবিত্র ব্যাসকুণ্ড। পৌরাণিক যুগে মহামণি ব্যাসদেব সঙ্গী ঋষিদের নিয়ে এখানে মহাব্রত সম্পাদন করেছিলেন। স্বয়ম্ভূনাথ মন্দির দর্শনের জন্য ব্যাসকুণ্ডে স্নান করে দর্শনার্থীদের তীর্থ দর্শনের অধিকারী হতে হয়। কুণ্ডের সাথে আছে ভৈরব মন্দির। এখানে রয়েছে মহাদেব, ভৈরবদেব, ব্যাসদেব ও চণ্ডী দেবীর মূর্তি।
ভৈরব মন্দিরের উত্তর সংলগ্নে দাঁড়িয়ে আছে অক্ষয় বটবৃক্ষ। এর নাম বটু বৃক্ষ। এই বৃক্ষের ছায়াতলে বসে ঋষি ব্যাসদেব রচনা করেছিলেন মহাভারতের বন পর্ব। অনুচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত স্বয়ম্ভূনাথ মন্দির। প্রায় 60টি সিঁড়ি অতিক্রম করে উঠতে হয় স্বয়ম্ভূনাথ মন্দিরে। হিন্দু ধর্মানুসারীদের মতে এখানে অধিষ্ঠিত আছেন স্বয়ম্ভূনাথ। তিনি স্বভাবজাত বলেই স্বয়ম্ভূনাথ নামকরণ করা হয়েছে। সীতাকুণ্ড পাহাড়মালার সর্বোচ্চ পাহাড় চন্দ্রনাথ। এর উচ্চতা 1155 ফুট। এখানে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান চন্দ্রনাথ শিব মন্দির। বাংলাদেশ ও উপমহাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় প্রতিদিনই ভক্তরা আসে এই মন্দিরে। শিশু, বৃদ্ধ সহ সব বয়সী ভক্তরা দুর্গম সরু খাড়া পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠে আসে এই মন্দিরে। মহাভারত রচয়িতা ঋষি ব্যাসদেব ছিলেন মৎস্যগন্ধার গর্ভজাত পুত্র। নিচু বংশে জন্ম বলে বারাণসীর ঋষিদের কাছে তিনি ছিলেন অপান্তেয়। সেখানে স্থান হল না তার। দুঃখ ভরাক্রান্ত মনে প্রস্তরময় চন্দ্রনাথ পাহাড়ে এসে গভীর তপস্যায় রত হলেন ব্যাসদেব। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবতা দেব শিব নিজেই চন্দ্রনাথ পাহাড়ে বসবাসের সিদ্ধান্ত নেন। সঙ্গে সঙ্গে 3.5 কোটি দেবতা চন্দ্রনাথ সহ পার্শ্ববর্তী পাহাড়ে অধিষ্ঠিত হলেন। এভাবে চন্দ্রনাথ পাহাড় পরিণত হল মহাতীর্থে। শিব চতুর্দশী মেলা উপলক্ষে বাংলাদেশ ছাড়াও উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বী লাখ লাখ মানুষ আসে এখানে। সীতাকুণ্ড পাহাড় শ্রেণীর ভেতরে বিরাজ করছে চিরহরিত বনভূমি। এখানে সংরক্ষিত বনভূমির পরিমাণ প্রায় 25,000 একর। খাড়া পথ পেরিয়ে দিগন্তব্যাপী পাহাড়ের বিস্তৃতি। সীতাকুণ্ডের এই পাহাড়গুলো টারশিয়ারি সময়ের প্লায়োসিন যুগের। এদের বয়স প্রায় 50 লক্ষ বছর। প্রাথমিকভাবে দেশি বিদেশি মিলিয়ে রোপণ করা হয়েছে 5,000-এর বেশি বিভিন্ন প্রজাতির গাছ। ইকো পার্কে থাকবে বিরল প্রজাতির বাগান, পশুখাদ্যের বাগান, অপরূপ ফুলের বাগান, কৃত্রিম লেক, পিকনিক স্পট ও বিরল প্রজাতির পশু পাখির সংরক্ষিত অঞ্চল। পাহাড়ময় পার্কের ভেতরে ভেতরে লুকিয়ে আছে
রহস্যময় প্রকৃতি। প্রকৃতির হাতে গড়া এ পার্কে রয়েছে দুটি ঝর্ণা। এটি সুপ্তধারা। উঁচু পাহাড়ের সুপ্ত জায়গা থেকে প্রবাহিত হয়ে একটানা ছন্দধ্বনি তুলে নিরন্তর গড়িয়ে পড়ছে সুপ্তধারার জল। এলোমেলো পাথরের গা ছুঁয়ে অঝোর ধারায় ঝরছে এই ঝর্ণাধারা। এই ঝর্ণাটির নাম সহস্রধারা। সূর্যের আলোকচ্ছটায় অপরূপ সাজে সেজেছে সহস্রধারা। উঁচু পাহাড়ের উৎস থেকে অবিরাম জল পড়ছে পাহাড়ের পাদদেশে। সীতাকুণ্ডে প্রকৃতির এই অপার সৌন্দর্যময় নিশ্চল নিশ্চুপ ইকো পার্ক সমৃদ্ধির উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠবে অচিরেই। ইকো পার্কের মতো মুখরিত হয়ে উঠুক একবিংশ শতাব্দীর এই বাংলাদেশ।